বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবার আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের বার্তা দিয়েছেন সেনাপ্রধান। নতুন নির্দেশনায় কি বললেন তিনি? দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশে দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই। সেনাপ্রধান চিন্তা করতেছেন কোনটা, যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত এটার দায়ভার কিন্তু ওনার উপরে। আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে। তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে, আমি সামাজিক মাধ্যমে দেখলাম। এবং তার বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া যায়। আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের চলমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেনাপ্রধানের চাঞ্চল্যকর বক্তব্য, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। সেনাপ্রধানের বক্তব্য কিসের ইঙ্গিত? সেনাপ্রধানের বক্তব্যের জবাবে তীব্র ক্ষোভের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়ি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শান্তি রক্ষায় পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে যৌথ বাহিনী। তবুও সন্ধ্যার পর বাইরে বের হওয়া নিয়ে ভীতি তৈরি হয়েছে দেশবাসীর মনে। রাজধানী ঢাকাসহ দেশ জুড়েই চলছে ছিনতাই, রাহাজানি আর চুরির মতো ঘটনা। সেই সাথে বেড়েছে ধর্ষণ ও জীবন নাশের শঙ্কাও। এমন পরিস্থিতির মধ্যেই এবার আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের বার্তা দিয়েছেন সেনাপ্রধান। নতুন নির্দেশনায় কি বললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। গত কয়েকদিন ধরে সারা দেশের বিভিন্ন স্থানে ঘটেছে বেশ কয়েকটি বড় বড় অপরাধের ঘটনা, যেসব ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির এসব ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সবশেষ রোববার রাত 10:30টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনা বেশ আলোড়ন তৈরি করে। এমন অবস্থায় প্রশ্নবিদ্ধ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এদিকে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 24 ফেব্রুয়ারি দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে, তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে,
আমাদের এই কাজটা করে যেতে হবে, ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সেনা সদস্যদের পেশাদার আচরণ করা এবং অপ্রয়োজনে বল প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাআল্লাহ। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে ছিনতাই তো দূরের কথা, ঘর থেকে বড় চুল রেখেও বের হইতো না। আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না। আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লবোত্তর কোনো দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন। হ্যাঁ, আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে। সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি যাদেরকে ইন্টারপোল পর্যন্ত রেড অ্যালার্ট দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনতে? মানে কি এইটা এমন একটা কিছু হয়, আমরা এটা বুঝতে পেরেছি। এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ, আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি, যাতে সেই জনগণ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে। সমস্ত এই জিনিস একই সুতোয় বাধা বলে আমরা মনে করি। কারণ আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত 14তে এসে বাংলাদেশের এরশাদকে বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে। 18-র ইলেকশন করে দিল, 24-এর ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া। সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে। এর মানে কি এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। কারণ বাংলাদেশের অবস্থান হবে সেটা। ভারত কোনোদিন বাংলাদেশের, দেখেন আমার বন্ধুকে এইটা চেনার দরকার নাই, একটা জাতির জন্য চেনা দরকার তার প্রধান শত্রুকে। গত 18 বছরে বাংলাদেশের মানুষ একটাই তার সফলতা, সেটা হলো তার প্রধান শত্রুকে সে চিনতে পেরেছে। সুতরাং এই শত্রুর সাথে আপোষ নয়, এই শত্রুর সাথে আমরা মীমাংসা করতে চাই। এই শত্রুর পায়ের কাছে বসে নাই, এই শত্রুর পাশের টেবিলে বসে চোখে চোখ রেখে আমার ন্যায্য হিস্সা আদায় করতে চাই। সুতরাং সেইটা যখন আদায় করব তখন বাংলাদেশের সেনাপ্রধান কোন কারণে ভারতের সাথে সুরে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছেন? তাহলে কি আমরা নির্বাচন চাই না? আমরা অবশ্যই নির্বাচন চাই। অত্যন্ত গভীর উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের ধারণা, তবে আমরা চাই আমাদের ধারণা ভুল হোক, যে এই 6টি সংস্কার কমিশন করা হয়েছে, ইতিমধ্যে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। আমি আপনাদেরকে, আমরা দায়িত্ব নিয়ে বলছি এই একটা কমিশনের 20% সংস্কার বাংলাদেশে করা হবে না, মানে করতে দেওয়া হবে না। এর কারণ প্রত্যেকটা রাষ্ট্রীয় এজেন্সি, এনএসআই বলি, ডিজিএফআই বলি, সেনাবাহিনী বলি, পুলিশ বলি, প্রত্যেকটা এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমাদের আফসোসের ব্যাপারে এই আন্দোলনের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপিও দেখা যাচ্ছে তারা এমন ভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে না যে 24-এর আন্দোলন তারা করছে, অথচ এই 24-এর বিজয় তো তাদেরও বিজয়। আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, ভারতের উপরে আপনারা ভরসা করেন না, আপনারা ডুববেন ডুববেন ডুববেন। যেই শাহবাগীরা, যেই প্রগতিশীল শাহবাগীরা খুনি হাসিনারে ডুবাইছে, সেই শাহবাগীরা আজকে বিএনপির কাঁধে ভর করছে। চক্ষু বন্ধ করে রাখেন। আপনি যদি আপনার কাছ থেকে এই শাহবাগীদেরকে তাড়াইতে না পারেন, যারা আজকে আপনার ভারতের হাতে হাত রাখতে বলে, কোন বাংলাদেশের জনতার স্টেপ ছাড়া আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। কিন্তু আমরা বিএনপিকে ভালোবাসি বলে বলতে চাই, আওয়ামী লীগের তো বাপের বাড়ি ভারত আছে পাশের সীমানায়, সব গিয়ে সেখানে উঠছে। বিএনপির বেগম খালেদা জিয়ার তো বাংলাদেশ ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই, আপনি তো কোথাও যেতে পারবেন না। সুতরাং এই সুশীল, এই গণহত্যাকারী শাহবাগীদের পরামর্শ নিয়ে প্লিজ জনতার বিপক্ষে দাঁড়াবেন না। নির্বাচন লাগবে,
কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন, আমরা সেটা সন্দেহের চোখে দেখবই। সুতরাং বন্ধুরা আমার, আমরা সেনাপ্রধানের বক্তব্য ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। তাকে বলতে চাই, ভারতের সাথে আমেরিকার সাথে সম্পর্ক আপনাকে ইনস্টিটিউশন হিসেবে অবশ্যই রাখতে হবে, কিন্তু সেটা জনতার সাথে সম্পর্ক বন্ধ করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে নয়। আমার মনে হয় সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি, কিন্তু আমি আমারটা বলবো। তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে। এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে, কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনা সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে, অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে। সেনাবাহিনী বা সেনাপ্রধান, আমার কাছে মনে হয়, যদি এর আগে আমি নিজেও বলেছি, সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ। যা আশা করা হয়েছিল, সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন, তিনিও আশাহত হয়েছেন, এবং নিশ্চয়ই তার অনেক কিছু করার রয়েছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায়, এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের। অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি, সরকার বিচ্যুত হচ্ছে, সরকার পারছে না। স্ট্রেট আমরা একটু বলতে চাই, সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টারা অস্বীকার করে নিচ্ছেন, আমি সেটা বলছি। কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত? এবং সেনাপ্রধান কি এটাই বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না, কিছু করতে পারছে না, এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরও চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে? এই যে নৈরাজ্য, তা কী কারণে বৃদ্ধি পেয়েছে? উপদেষ্টাদের কথাবার্তা, কোনো উপদেষ্টার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে, সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে। বুলডোজার দিয়ে যখন 32 নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো, কেউ বাধা দিয়েছে? বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন, উৎসব করার আহ্বান জানিয়েছেন। উৎসব হোক, এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো, বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু, সেটি তো আমরা জানি, এবং তাদেরকে কেবলমাত্র ধরা হচ্ছে। বুলডোজার বাহিনীর কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত? নিশ্চয়ই ধরা হয়নি। সন্ত্রাসীরা এখন করছে কারা? আওয়ামী লীগ করতে পারে সব জায়গায় তারা। তাহলে আপনারা আছেন কি জন্য? আমি যদি তর্কের খাতে ধরে নিই, এই কথাগুলো এর আগেও বলেছি, তারপরে বলতে হচ্ছে। মানুষ তো দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায়। ছিনতাইয়ের কবলে পড়ে কিনা, ডাকাতির কবলে পড়ে কিনা, নারীরা ধর্ষণের শিকার হন কিনা। এবং গত 72 ঘন্টায় 65 জন ধর্ষণের শিকার হয়েছেন। এটি কোনো গণমাধ্যমের হিসেবে। অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, শহীদ মিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কোথাও ঘুরতে গেছে দম্পতি, স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো। এবং বড় অদ্ভুত বিষয়, এই শিরোনামে সংবাদটি করল দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে, সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়। কার চাপে তুলে নেওয়া হলো? কি কারণে তুলে নেওয়া হলো? গণমাধ্যম নাকি স্বাধীন, কত সাংবাদিকের চাকরি যাচ্ছে, কেউ হিসাব রাখেন? এই যে আমরা 2-4 জন মানুষ যে কথা বলছি, আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে, কেউ কি খোঁজ নিয়েছেন? এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায় থেকে আসছে। এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? রোববার গভীর রাত 3টার সময় তো তিনি নাটক করলেন। ভেবেছিলেন কি না কি ঘোষণা তিনি দেবেন সাংবাদিককে, ভেবেছিলেন তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে, যা কিছু করছে আওয়ামী লীগ করছে, তাদের অনেক টাকা। আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি সচিবালয়ের সোমবার সাংবাদিকদের সামনে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতা 53 বছরে আমার মনে হয় মিডিয়াতে এমনভাবে লেখা হয়নি। কেমনভাবে লেখা হয়নি তো প্রমাণ পাওয়া গেছে। আমি জনকণ্ঠের উদাহরণটি দিলাম যে 72 ঘন্টায় 65টি ধর্ষণ, সেই লেখাটি তুলে নেওয়া হয়েছে।
এবং তিনি বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা কি বলতে চাই এখানে, কি বলা উচিত? তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। আর বলছিলাম যে কোনো কোনো উপদেষ্টা আবার বলছেন, দায় স্বীকার করে নিচ্ছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমরা চেষ্টা করছি, চেষ্টা আছে, আত্মজিজ্ঞাসা আছে। আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন। সেই রাজনৈতিক বক্তব্য, পার্থক্যটা কোথায়? কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্যপণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি, দূরে রাখার কথা বলি মানুষকে, কিভাবে হবে? আমাদের প্রধান উপদেষ্টা তো চাঁদাবাজদের দেখতেই পান না, চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানেনই না সম্ভবত। এর আগে বলেছেন না কথাবার্তায়, সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে, যে সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না, চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত সব কথাবার্তা। স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করার পায় তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন? ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে, তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে, নির্বাচন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সর্বসাকুল্যে নির্বাচন দীর্ঘায়িত করে, প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যের, তবে আমার কাছে যেটি মনে হয়, সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন। তবে আমার মনে হয় সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দিয়েছেন, তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে। এটি আমার একান্ত একটা বিশ্লেষণ, আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন। এবং সবশেষে এটুকু বলতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলুন আর যাই বলুন না কেন, যে পরিকল্পনায় আপনারা করে থাকুন না কেন, আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক সে পর্যন্ত এই সরকার থাকছে না। নিজেরা কাদা ছড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে, মন্তব্য সেনাপ্রধানের। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। তিনি বলেন, আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসব। তিনি বলেন, আজকে পুলিশের সদস্য কাজ করছে না, কারণ তাদের অনেকেই জেলে। র্যাব, বিজিবি প্যানিক। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনীর আছে। 30,000 সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কিভাবে করব? নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসে কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। তিনি বলেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করবেন না, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে জানি না, আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। আমাদের উপদেশ দেন, আমি সবার কাছে শরণাপন্ন হই। আমরা ভালো উপদেশ গ্রহণ করব, আমরা এক থাকতে চাই, দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে চাই।